শুভসুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টর সে ডক্টর হোসেন মোহাম্মদ আল-আমিন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে, অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন কার্ভ, যেটিকে আমরা নামে ডাকি অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ সম্পর্কে। তার আগে একটু শেয়ার করে নিতে চাই যে গতকালকে টপিক সম্পর্কে যে আমরা একটু পড়েছিলাম যে কীভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। যদি আমরা রিভিউ করে আমরা দেখতে পারবো 100 ml অফ দ্য ব্লাড যদি ক্যাপিলারি থেকে টিস্যুতে পাস করে তারা কিন্তু 5 ml অফ দ্য অক্সিজেন সাপ্লাই দেয়। যদি আমরা সেটাকে 1000 ml অফ দ্য ব্লাড নেই, সেটি কিন্তু মাল্টিপ্লাইং করলে দাঁড়ায় 50 ml অক্সিজেন। এখন যদি আমাদের শরীরে কার্ডিয়াক আউটপুট, যেটি কিনা সিস্টেমিক সার্কুলেশনে দেয় অ্যাবাউট 5000 ml অথবা 5 লিটার পার মিনিট, সেটি যদি ক্যাপিলারি থেকে টিস্যুতে যেতে চায় তাহলে আমার টোটাল অক্সিজেন লাগবে মাল্টিপ্লাইং করে 250 ml অফ দ্য অক্সিজেন। অর্থাৎ রেস্টিং একটি কন্ডিশনে কিন্তু প্রায় 250 ml অক্সিজেন ক্যাপিলারি থেকে টিস্যুতে যায় এবং মোস্ট অফ দ্য অক্সিজেন কিন্তু বাইন্ড করে হিমোগ্লোবিনের সাথে, যেহেতু আমরা জানি 97% হচ্ছে ট্রান্সপোর্টেড অ্যাজ আ বাইন্ডিং ফর্ম এবং খুবই কম সংখ্যক 3% কিন্তু ডিসলভ ফর্মে থাকে এবং যারা কিনা পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন দিতে সাহায্য করে। তাহলে এখন আমরা চলে আসি যে এটি কেন ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা এক্সারসাইজ করি বা শরীরের বিভিন্ন জায়গায় আমাদের টিস্যুর অক্সিজেনের প্রয়োজন হয়, তখন কি হয়, কার্ডিয়াক আউটপুট অনেক বেড়ে যায়। কতটুকু বেড়ে যেতে পারে? অ্যাবাউট 5 to 6 টাইম অর 6 to 7 টাইম। কার্ডিয়াক আউটপুট যদি বেড়ে যায় তাহলে কি হবে, অক্সিজেন লেভেল পরিমাণও কিন্তু বেড়ে যাবে এবং টিস্যুতে অক্সিজেন সাপ্লাই অনেক বেশি বেড়ে যাবে। সে সম্পর্কে আমরা পরবর্তী পেজে পড়ে নেব। আগে যদি আমরা স্যাচুরেশন কার্ভটি দেখি তাহলে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি অক্ষ দেখছি। এক্স অক্ষ বরাবর অ্যাবাউট পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন, যেটিকে আমরা মার্কারিতে প্রকাশ করি, এবং ওয়াই অক্ষ বরাবর হিমোগ্লোবিন স্যাচুরেশন। স্যাচুরেশন মানে হচ্ছে চারটা যে আমরা বলেছি হিমোগ্লোবিনের পকেট থাকে, এই চারটা পকেটে কি পরিমাণ অক্সিজেন যুক্ত আছে সেটি কিন্তু হিমোগ্লোবিন স্যাচুরেশন। যদি আমরা আরেকবার দেখি এই কার্ভটিকে যদি দুটো ভাগে ভাগ করি, দেখব লাংসে একটি পার্ট আছে এবং অপর একটি পার্টে টিস্যু লেভেলে থাকে। অর্থাৎ এটি কিন্তু রিভার্সিবল, অর্থাৎ লাংস থেকে অর্থাৎ উপর থেকে কিন্তু টিস্যু লেভেলে যেমন সাপ্লাই হয় অক্সিজেন, একইভাবে টিস্যু থেকে কিন্তু লাংসে অক্সিজেন চলে যায়। এইটি আমরা গত লেকচারে অক্সিজেন ট্রান্সপোর্টে বলে নিয়েছি। এই লেকচারে আমরা যেটা দেখাবো যে পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন যখন 100 মিলিমিটার অফ দ্য মার্কারি হয় তখন কিন্তু রাদার দ্যান হিমোগ্লোবিন স্যাচুরেশন একদম ভালো, প্রায় 100%, এবং 90 মিলিমিটার অফ দ্য মার্কারিতে 96%, এবং আপ টু 50 মিলিমিটার অফ দ্য মার্কারি বা 60 মিলিমিটার অফ দ্য মার্কারিতে অর্থাৎ অ্যাট দ্য প্রেশার অফ দ্য লাংসে সে কী করে, যে পরিমাণ স্যাচুরেশন কমার কথা প্রেশারের সাথে সে পরিমাণ কিন্তু কমে না। অর্থাৎ অ্যাবাউট 60 মিলিমিটার অফ দ্য মার্কারি বা 50 মিলিমিটার অফ দ্য মার্কারিতে যেখানে স্যাচুরেশন থাকার কথা নর্মালি 50%, সেখানে কিন্তু স্যাচুরেশন থাকে অ্যাবাউট 85%। অর্থাৎ লাংসের যে পোর্শনটা থাকে সে পোর্শনে প্রেশার বাড়ার সাথে সাথে স্যাচুরেশন কমে না, বরং স্যাচুরেশনটা মোটামুটিভাবে ঠিক থাকে বা একটু কমে যায়। এই ধরনের জোনটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন জোন এবং এই পোর্শনটাকে বলা হয় প্লাটু পোর্শন বা ফ্ল্যাট পার্ট। যেহেতু এই স্যাচুরেশনগুলো খুব কাছাকাছি থাকে, প্রেশার 10 করে কমলেও, সেহেতু এই কার্ভের পার্টটি কিন্তু ফ্ল্যাট থাকে। কিন্তু যদি আমি দেখি যখন কি হয়, টিস্যুতে চলে যায়, অর্থাৎ যখন 40 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশার হয় তখন কিন্তু অক্সিজেন ডেলিভার হয় কোথায়? টিস্যুতে। এবং যখন অক্সিজেন ডেলিভার হয় টিস্যুতে, আমরা জানি যে অক্সিজেনের যে 4টি পোর্ট আছে, অর্থাৎ হিমোগ্লোবিনের 4টি যে পোর্ট আছে, প্রত্যেকটা পোর্ট 25% স্যাচুরেশন নির্দেশ করে। যখন একটা পোর্ট থেকে অক্সিজেন চলে যায় ফ্রম দ্য লাংস থেকে টিস্যু, তাহলে কি হয়, 25% স্যাচুরেশন কমে গেল, যার ফলে টিস্যুতে স্যাচুরেশন দাঁড়ায় অ্যাবাউট 75% এবং প্রেশারটা কমে দাঁড়ায় 100 মিলিমিটার অফ দ্য মার্কারি থেকে 40 মিলিমিটার অফ দ্য মার্কারি। অর্থাৎ 100 মিলিমিটার অফ দ্য মার্কারি থেকে যখন 40 মিলিমিটার অফ দ্য মার্কারি হবে, তখনই শুধুমাত্র অক্সিজেন 4টা থেকে একটা কমে গিয়ে সেটি টিস্যুতে যাবে এবং স্যাচুরেশন তখন 100% থেকে কমে দাঁড়াবে হচ্ছে 75%। এটি নর্মাল হিসাব। এক্ষেত্রে আমাদের একটি টার্ম পড়তে হবে, হোয়াট ইজ P50। P50 মানে হচ্ছে যদি আমার প্রেশার 25 থেকে 26 মিলিমিটার অফ দ্য মার্কারি হয়, সে সময় স্যাচুরেশন 50% হয়, অর্থাৎ 50% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এবং 50% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে না। যার ফলে কি হয়, এই যে 50% যেটি থাকে সেটি কিন্তু নির্দেশ করে অ্যাবাউট P50। অর্থাৎ প্রেশার 25 মিলিমিটার অফ দ্য মার্কারি বা 26 অফ দ্য মার্কারিতে 50% অফ দ্য অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এবং 50% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে না।
যেটি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে সেটিকে বলছি আমরা স্যাচুরেশন, যেটি বাইন্ড করে না সেটিকে আমরা বলছি ডিস্যাচুরেশন। এরপর যদি আমরা তিনটি কন্টেইনার নিই তাহলে দেখব একটাতে নর্মাল হিমোগ্লোবিন আছে, একটাতে রাইট শিফটিং আছে, একটাতে লেফট শিফটিং আছে। আগেই বলে নিয়েছি যে P50-র ব্যাপারটি হচ্ছে একদম স্ট্যান্ডার্ড বা নর্মালের ক্ষেত্রে যখন পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন 25 মিলিমিটার অফ দ্য মার্কারি হয় তখন 50% হিমোগ্লোবিন স্যাচুরেশন হয়। দ্যাট মিনস 50% হিমোগ্লোবিন নিয়ে দুটো পোর্টে অক্সিজেন বাইন্ড করে এবং দুটো পোর্টে অক্সিজেন বাইন্ড করে না। এখন যদি আমরা 100 থেকে 25 মিলিমিটার অফ দ্য মার্কারিতে নিয়ে আসি, অর্থাৎ 100 থেকে কমায় 25 মিলিমিটারে নিয়ে আসি, তখনই শুধুমাত্র 50% স্যাচুরেশন হবে। এই টার্মটাকে আমরা বলছি P50। যখন 100 থেকে 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে আমরা নিয়ে আসবো তখন কিন্তু 70% স্যাচুরেশন হবে, অর্থাৎ অ্যাট দ্য টিস্যু লেভেলে অক্সিজেন সাপ্লাই থেকে কত 40 মিলিমিটার অফ দ্য মার্কারি, এবং একটা অক্সিজেন তখন কি হয়ে যায় ফ্রম দ্য অক্সিজেন এখানে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড না করে সে কিন্তু রিলিজ করে কোথায়, টিস্যুতে। তাহলে পার পোর্টে 5 ml করে অক্সিজেন নির্দেশ করে। যেহেতু একটা অক্সিজেন চলে গেল তাহলে 5 ml অফ দ্য অক্সিজেন টিস্যুতে চলে গেল। একটা অক্সিজেন চলে যাওয়ার কারণে রিলিজ হচ্ছে 5 ml, একটা অক্সিজেন চলে যাওয়ার কারণে স্যাচুরেশন 100 থেকে হয়ে যাচ্ছে 75%, এবং প্রেশারটা হচ্ছে 100 থেকে 40 মিলিমিটার অফ দ্য মার্কারি। এটি পেলাম আমরা স্ট্যান্ডার্ড বা নর্মাল হিসাবের ক্ষেত্রে। তাহলে রাইট শিফটিংয়ের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ফ্যাক্টর থাকে যারা কিনা কি করে, আমাদের যখন অক্সিজেন আসে অক্সিজেনটাকে অনেক বেশি পরিমাণে তারা টিস্যুতে দিতে পছন্দ করে। কী কী ফ্যাক্টর সেগুলো আমরা বলে নিব। তার আগে বলে নিতে চাই, আগের প্রেশারটা ছিল 25 অফ দ্য মিলিমিটার অফ দ্য মার্কারিতে 50% স্যাচুরেশন হয়। এখন 100 থেকে 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে যখন আসে, যদি তখন 50% স্যাচুরেশন হয় তখন সেটি কিন্তু রাইট শিফটিং হয়। কোন কোন কন্ডিশনে রাইট শিফটিং হয় সেটি আমরা পরে পড়ব। তার আগে বলে নিতে চাই, যখন 100 থেকে 25 মিলিমিটার অফ দ্য মার্কারিতে পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন 50% স্যাচুরেশন হয়ে যায় তখন সেটিকে হচ্ছে স্ট্যান্ডার্ড P50, এবং রাইট শিফটিংয়ের জন্য যখন 100 থেকে 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে নিয়ে আসি তখন কিন্তু 50% স্যাচুরেশন হয়। তাহলে যখন 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে নিয়ে আসলাম, এই 50% স্যাচুরেশন মানেটা হচ্ছে নর্মালি 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে আমার 75% স্যাচুরেশন হওয়ার কথা, অর্থাৎ 3টি অক্সিজেন বাইন্ড করার কথা, একটা অক্সিজেন টিস্যুতে যাওয়ার কথা। যেহেতু টিস্যু বেশি বেশি পরিমাণে অক্সিজেন চাচ্ছে সেহেতু কি হয়, এই 4টা পোর্টের মধ্যে 2টা পোর্ট থেকে অক্সিজেন খুব চমৎকারভাবে টিস্যুতে চলে যায়, যার ফলে কি হয়, 2টা চলে যাওয়ার কারণে এখানে 5 ml চলে গেল, 5 ml চলে গেল, টোটাল 10 ml অফ দ্য অক্সিজেন টিস্যুতে রিলিজ হয়। এবং স্যাচুরেশন আগে ছিল 75%, একটি যাওয়ার কারণে এখানে 2টি যাওয়ার কারণে স্যাচুরেশন দাঁড়ায় হচ্ছে অ্যাবাউট 50%। এরপর আসি যাক লেফট শিফটিংয়ের ক্ষেত্রে। লেফট শিফটিংয়ের ক্ষেত্রে কি হয়, এরা বেশি পরিমাণ লাংসে থাকতে পছন্দ করে, এরা চিন্তা করে আমি টিস্যুকে অত বেশি অক্সিজেন দিব না, এরা খুবই বেশি পরিমাণে স্টিকি হয়ে বাইন্ড হয়ে থাকতে পছন্দ করে। যার ফলে কি হয়, একে যখন আমি বের করতে চাবো হিমোগ্লোবিনের সাথে তখন আমার প্রেশারটাকে অনেক কমাতে হবে। তাহলে 100 থেকে যখন 5 মিলিমিটার অফ দ্য মার্কারিতে আমি নিয়ে আসবো, অনেক বেশি প্রায় 95 মিলিমিটার অফ দ্য প্রেশার আমি কমাবো, ঠিক তখনই কিন্তু 50% স্যাচুরেশন হবে, অর্থাৎ ঠিক তখনই 50 ভাগ অক্সিজেনের সাথে বাইন্ড করবে এবং 50 ভাগ অক্সিজেনের সাথে বাইন্ড করবে না। তাহলে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে P50 হচ্ছে অ্যাবাউট 25 মিলিমিটার অফ দ্য মার্কারি, অর্থাৎ 25 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশারে নর্মালি 50% স্যাচুরেশন এবং 50% ডিস্যাচুরেশন হয়। রাইট শিফটিংয়ের ক্ষেত্রে 40 মিলিমিটার অফ দ্য মার্কারিতে 50% স্যাচুরেশন এবং 50% ডিস্যাচুরেশন হয়, এবং যেহেতু অনেক বেশি স্টিকি থাকে লেফট শিফটিংয়ের ক্ষেত্রে, সুতরাং অনেক কম প্রেশারে, অর্থাৎ প্রায় 100 থেকে 95 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশার কমিয়ে 5 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশার যখন নিয়ে আসা হয় তখনই কেবলমাত্র 50% স্যাচুরেশন এবং 50% ডিস্যাচুরেশন হয়। এরপরে আসি কোন কোন ফ্যাক্টরের কারণে রাইট দিকে শিফটিং হয়। প্রথমত এক্সারসাইজ। যখন অনেক বেশি এক্সারসাইজ হয়, আগেই বলেছি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। কার্ডিয়াক আউটপুট যখন বেড়ে যায় তখন এক্সারসাইজ করার কারণে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে বিভিন্ন মেটাবলিক পাথওয়ে শুরু হয়ে যায় এবং তাদের ইন প্রোডাক্ট হয় পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড থেকে আলটিমেটলি প্রোটন তৈরি হয়। এই প্রোটনগুলো কি করে, এই যে প্রোটনগুলো আছে, অক্সিজেন যে 4টা পোর্ট আছে 1 2 3 4, এই 4টা অক্সিজেনের পোর্টে তারা অক্সিজেনকে বাদ দিয়ে নিজে এসে বসে, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে তারা কি করে, নিজে এসে বসে অক্সিজেনের জায়গাটিকে দখল করে, যার ফলে কি হয়, অক্সিজেন জায়গা না পেয়ে টিস্যুতে চলে যায়। 2 নম্বর হাই অ্যালটিটিউড, অর্থাৎ অনেক বেশি যখন অ্যালটিটিউড থাকে তখন কি হয়, হাইপোক্সিয়া হয় এবং অক্সিজেন ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায় টিস্যু লেভেলে।
হাই টেম্পারেচার যখন হয়, হাই টেম্পারেচার হলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হবে, অনেক বেশি বাড়বে। যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বাড়বে, কার্বন ডাইঅক্সাইড করবে কি, সে খুব চমৎকারভাবে মেটাবলিক পাথওয়ে শুরু করবে এবং কার্বন ডাইঅক্সাইড কি করবে, ওয়াটারের সাথে যুক্ত হবে। ওয়াটারের সাথে যুক্ত হয়ে সে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড থেকে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড থেকে প্রোটন তৈরি হবে এবং HCO3 তৈরি হবে। এই প্রোটন আবার কি করবে, আগের মতো অক্সিজেনের জায়গায় গিয়ে বাধা প্রদান করবে। আমরা জানি যদি পিএইচ কমে, পিএইচ কমা মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পাওয়া, এবং এই হাইড্রোজেন আয়ন কি করবে, আবার এই অক্সিজেনের জায়গাগুলোকে পূরণ করবে। যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যায়, কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার বাড়াবে, মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়াবে, সে ওয়াটারের সাথে যুক্ত হবে, আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করার মাধ্যমে, প্রোটন তৈরি করার মাধ্যমে জায়গাটিকে বন্ধ করবে। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড নিজেও কিন্তু হিমোগ্লোবিনের জায়গার সাথে অক্সিজেনের জায়গায় কিন্তু বাইন্ড করতে পারে। এরপর আসা যাক 2,3 বাইফসফোগ্লিসারেট বা ডাইফসফোগ্লিসারেট। এটিকে কি করা হয়, এরা কি করে, এরা এই হিমোগ্লোবিন যেটি আছে, হিমোগ্লোবিনের দুইটা বিটা চেইন আছে, অর্থাৎ এই যে 2 বিটা চেইন আছে, এরা কি করে, এই দুইটা বিটা চেইনের মধ্যে ক্রস লিঙ্কেজ করায়। যখন এরা দুটো বিটা চেইনের মধ্যে ক্রস লিঙ্কেজ করায়, যার ফলে কি হয়, 4টা পকেটের জায়গায় তখন 2টো পকেট তৈরি হয়। তাহলে নর্মালি 4টা পকেটে 4টা অক্সিজেন থাকার কথা, এবং এখানে 2টো পকেটে 2টো অক্সিজেন থাকলো। তাহলে বাকি 2টো অক্সিজেন যাবে কোথায়, বাকি 2টো অক্সিজেন কিন্তু আলটিমেটলি টিস্যুতে চলে যায়। 8 নম্বরে থাকছে অ্যাসিডোসিস। হাইড্রোজেন বাড়া মানে অ্যাসিডোসিস হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু রাইট শিফটিং হবে। হাইপোক্সিয়া আগেই বলেছি, যদি হাই অ্যাটিটিউড থাকে, অক্সিজেন ডিমান্ড বেশি থাকে, হাইপোক্সিয়া হয়। অ্যানিমিয়া মানে যার ফলে কি হয়, তার অক্সিজেন হিমোগ্লোবিন লেভেল কম, তার মানে বাইন্ডিং ক্যাপাবিলিটিও কম থাকে, যার ফলে সেটি অক্সিজেন ডেলিভারি হয়। দ্যাট মিনস, সহজ কথায়, ইট ইজ এ গুড ডেলিভারি অফ দ্য অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল, এবং আলটিমেটলি টিস্যু কি হয়, অনেক বেশি পরিমাণে হ্যাপি থাকে। এরপর ঠিক উল্টো, তার লেফট শিফটিং কি হয়, আগেই বলেছি, লেফট শিফটিং হলে টেম্পারেচার কি হবে, লো টেম্পারেচার হবে। লো টেম্পারেচার হওয়া মানে কি, কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া, মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যাওয়া, প্রোটন পাম্প কমে যাওয়া। হাইড্রোজেন আয়ন যখন কমে যায়, সে কিন্তু আর আলটিমেটলি তেমনভাবে বাইন্ড করতে পারে না। কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হলে আলটিমেটলি হাইড্রোজেন আয়ন কমে যায়, কারণ হচ্ছে মেটাবলিক পাথওয়ে কমে যায়, গ্লাইকোলাইসিস হয় না। 2,3 বিপিজি যখন কমে যায়, সে কি করে, স্টোরড ব্লাডে, আমরা যদি যেগুলো ব্লাড ফ্রিজে আপে করে রাখি, সেগুলোতে কি থাকে, 2,3 বিপিজি কিন্তু অনেক কম থাকে। এই 2,3 বিপিজি যখন কম থাকে, তারা কি করে, ভেঙে যায়। এই ভেঙে গেলে কি হয়, এই যে ক্রস লিঙ্কেজটা ছিল, এই ক্রস লিঙ্কেজটা আর থাকে না। ক্রস লিঙ্কেজ না থাকার কারণে কি হয়, আবার মোর অ্যান্ড মোর অক্সিজেন কিন্তু পোর্টগুলোতে ঢুকে যায় এবং সেগুলোকে অক্সিজেন রিলিজ করে। এরপর আসা যাক ফিটাল হিমোগ্লোবিন। আমরা জানি যে 2,3 বিপিজিতে কি থাকে, এরা বিটা চেনের উপর কাজ করে, কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের কোনো বিটা চেনই নেই, যার ফলে ক্রস লিঙ্কেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং বাচ্চাদের ক্ষেত্রে ফ্যাক্টর শিফট টু দ্য লেফট কখনোই হয় না ফিটালের ক্ষেত্রে। যেহেতু হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে, সেহেতু অবশ্যই অ্যালকালোসিস হয় এবং পলিসাইথেমিয়া হয়, এবং পলিসাইথেমিয়া হওয়া মানে কি, বেশি পরিমাণে কি হয়ে যাওয়া, হিমোগ্লোবিন বাড়া। বেশি হিমোগ্লোবিন বাড়া মানে বেশি অক্সিজেন সেখানে বাইন্ড করার ক্ষমতা অর্জন করা। এবং ভেরি লাস্ট যেটি হচ্ছে কার্বন মনোঅক্সাইড পয়জনিং। কার্বন মনোঅক্সাইড পয়জনিং মানে হচ্ছে, নর্মালি হিমোগ্লোবিনের 4টা পোর্টের মধ্যে 4টা অক্সিজেন সেখানে বাইন্ড করে, কিন্তু কার্বন মনোঅক্সাইডের প্রায় 250 গুণ ক্ষমতা আছে, যে কিনা অক্সিজেনের চাইতে বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে। এরা করে কি, নিজে 2টা অক্সিজেনের সাথে সরাই দিয়ে সেখানে সে বাইন্ড করে পোর্টে, হিমোগ্লোবিনের পোর্টে, এবং বাকি যে 2টা পোর্ট থাকে, সেই পোর্টে অক্সিজেনকে সে বলে, না, তোমাকে আমি কোনোভাবেই টিস্যুতে যেতে দেব না। যার ফলে কি হয়, কার্বন মনোঅক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে যেটি কি হয়, যে এরা কি করে, যখন সে উপরের দিকে যাওয়া শুরু করলো, সে কিন্তু আলটিমেটলি ফুললি স্যাচুরেশন হয় না। ফুললি স্যাচুরেশন হয় না কেন, কারণ সেই ফুললি স্যাচুরেশন হওয়ার জন্য তার 4টা পোর্টই কিন্তু কাজ হওয়ার কথা, সে কিন্তু 4টা পোর্টে কাজ করতে পারে না, যার ফলে তার ফুললি স্যাচুরেশন হয় না। সে কিন্তু কি করে, লেফট শিফটিং করে। কারণটি কি হচ্ছে, খুব বেশি পরিমাণে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড আছে, এবং কোনো প্রকার অক্সিজেনই কিন্তু টিস্যুতে ডেলিভার হচ্ছে না। এখন এটার ট্রিটমেন্ট আমি কি দেবো, ট্রিটমেন্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন, খুব বেশি লাভ হয় না, কিন্তু একদম স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে 5% কার্বন ডাইঅক্সাইড। এটি দিলে সুবিধা হচ্ছে, 5% কার্বন ডাইঅক্সাইড দিলে রেসপিরেটরি সেন্টারগুলো কি হয়ে যায়, অনেক বেশি স্টিমুলেশন হয়। রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হওয়া মানেই হচ্ছে হাইপার ভেন্টিলেশন হওয়া, আর হাইপার ভেন্টিলেশন হওয়া মানেই কার্বন ডাইঅক্সাইড লাংস থেকে রিমুভ হয়ে যাওয়া। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টর হোসেনের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার। আমরা চেষ্টা করব অনলাইনে ফ্রিতে নিজে শেখার এবং আপনাদের শেখানো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।